I am Shushmita Dash, member of Cinderella Welfare Society. First of all, I welcome all of you in our video lecture of mathematics. So, as you all know, an initiative taken by Cinderella Welfare Society, especially for those who are economically weaker. So, today's topic is number. So, আজকে নাম্বার নিয়ে ডিসকাশন করব। তো আমরা ফার্স্ট জানবো কনসেপ্ট অফ নাম্বার, ঠিক আছে? নাম্বারটা নাম্বার নিয়ে ক্লাস করছি তো নাম্বারটা কি জানবো ফার্স্টে, ঠিক আছে? নাম্বার হলো এ ম্যাথমেটিক্যাল সিম্বল রিপ্রেজেন্টেড বাই এ সেট অফ ডিজিট ইজ কল্ড এ নাম্বার। তো আমরা ম্যাথমেটিক্যাল সিম্বল কি 0 1 2 3 4 5 6 7 8 এই 10টা ম্যাথমেটিক্যাল সিম্বল আমরা জানি। ওই ম্যাথমেটিক্যাল সিম্বলকে এক একটাকে আমরা ডিজিটও বলতে পারি। তো ওই ডিজিটগুলা মিললে কি হয়, নাম্বার হয়। আর ওই ডিজিটগুলা ইটসেলফ এ নাম্বার, ঠিক আছে? ডিজিটগুলা মিলে কি হবে, ডিজিটগুলো মানে দুইটা ডিজিট 1 2, তো ওইগুলা কি হবে, একটা নাম্বার হয়ে গেল, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম যারা আছে তাদের জন্য এরকম বলতে পারবো একটি শব্দ বা প্রতীক যা একটি পরিমাণ নির্দেশ করে। যেমন বললাম ম্যাথমেটিক্যাল সিম্বল মানে প্রতীক, একটি প্রতীক যেটা একটা পরিমাণ নির্দেশ করে, সেটাই হলো সংখ্যা, ঠিক আছে? যেমন 1 2 3 একটা পরিমাণ নির্দেশ করছে, তো এইগুলোই হলো সংখ্যা, ঠিক আছে? নেক্সট আমরা জানবো ফেস ভ্যালু এন্ড প্লেস ভ্যালু অফ ডিজিট ইন এ নাম্বার, ঠিক আছে? বেঙ্গলিতে বলা যাবে প্লেস ভ্যালুকে স্থানীয় মান, ফেস ভ্যালু মুখ্য মান। তো আমরা যদি ডিজিট নেই, তো আমরা দুটো ডিজিট নিলাম x y, ঠিক আছে? x y এর ফেস ভ্যালু এন্ড প্লেস ভ্যালু ফাইন্ড আউট করব, ঠিক আছে? x y এর যদি ফেস ভ্যালু হয়, তো x এর ফেস ভ্যালু যে ডিজিটটা থাকবে এই ডিজিট নিজেই এর প্লেস ভ্যালু। তো x এর ফেস ভ্যালু যদি হয় x, y এর ফেস ভ্যালু যদি হয় তো y নিজেই। যেমন এখানে যদি 2 3 4 5 দেওয়া থাকতো, এখানে যদি বলতো 2 এর ফেস ভ্যালু ফাইন্ড আউট করার জন্য, তাহলে কি বলবো 2 এর ফেস ভ্যালু 2 ই থাকবে, 2 এর ফেস ভ্যালু কি হবে 2 ই থাকবে, ঠিক আছে? তো ফেস ভ্যালুতে কোনো প্রবলেম নেই, ফেস ভ্যালু যে নাম্বার থাকবে নিজেই নাম্বারটাই ফেস ভ্যালু হবে। আর প্লেস ভ্যালু, এখন আমরা দেখবো প্লেস ভ্যালুটা কি, প্লেস ভ্যালু, ঠিক আছে? তো x y দুটো ডিজিট নিয়েছিলাম, তো দুটো ডিজিটের মধ্যে যদি বলে x এর প্লেস ভ্যালুটা কি হয়, তো x এর প্লেস ভ্যালুটা হবে x ইনটু x 10 ইনটু x, ঠিক আছে? 10 কেন হলো, এটা ইউনিট প্লেস, এটা টেন্স প্লেস, ঠিক আছে? তার জন্য এখানে 10 হলো, ঠিক আছে? একটা নাম্বার নিয়ে নিই 6 7 5 4 8 2, ঠিক আছে? তখন এই সংখ্যাগুলি ফেস ভ্যালু প্লেস ভ্যালু দেখবো কিভাবে বের করা যায়। ফেস ভ্যালু 2 এর ফেস ভ্যালু কি হবে, 2 এর ফেস ভ্যালু 2 ই থাকবে। প্লেস ভ্যালু হবে 2 এর প্লেস ভ্যালু ইউনিট প্লেস, তো ইউনিট প্লেস, এটা হলো 10 প্লেস, এটা হলো 100 প্লেস, এটা হলো 1000 প্লেস, 10,000 প্লেস, ঠিক আছে? তো আমরা জানি বেঙ্গলিতে একক দশক শতক হাজার অযুত লক্ষ এরকম আমরা বেঙ্গলিতে বলি, ঠিক আছে? তো এটা এককের গড়ে আছে ইউনিট প্লেস। তো 2 ফেস ভ্যালু তো কিছু নেই, ফেস ভ্যালু ঠিকই থাকবে, প্লেস ভ্যালু চেঞ্জ হয়ে হবে 2 ইনটু 1, তো 2 ই থাকবে এখানে প্লেস ভ্যালু। 8 এর হবে প্লেস ভ্যালুটা হবে 8 ই থাকবে, প্লেস ভ্যালুটা হবে 8 ইনটু 10, কেন 10 হলো, 10 প্লেসে আছে 10 হলো, ঠিক আছে? তো এই দুটো আমরা হয়ে গেল। এখন আমরা করব 4 এর 5 এর, ঠিক আছে? 4 5 এর 4 এর ফেস ভ্যালু আর করছি না, ফেস ভ্যালু 4 ই থাকবে, সব নাম্বারের ফেস ভ্যালু ঠিক হবে। ফেস ভ্যালুটা দেখে নেব, প্লেস ভ্যালুটা দেখে নেব। প্লেস ভ্যালু হবে 4 এর কি হবে প্লেস ভ্যালু 4 ইনটু 100, তো 4 ইনটু 100, 100 প্লেস যেহেতু 100, 4 ইনটু 100, তো আমরা হয়ে যাবে এটা 400, ঠিক আছে? 4টা প্লেস ভ্যালু হয়ে গেল। 5 এর প্লেস ভ্যালু দেখো, প্লেস ভ্যালু অফ 5 এর প্লেস ভ্যালু হবে 5 ইনটু 1000,
তো 5000। ঠিক আছে, এইভাবে সবগুলা এভাবে হবে। প্লেস ভ্যালুটা চেঞ্জ হবে, ফেস ভ্যালুটা যেরকম আছে এরকম হবে। ফেস ভ্যালু কিছু না, ফেস মানে এগুলো নিচে নাম্বারই। 2 এর ফেস ভ্যালু 2, 8 এর ফেস ভ্যালু 8, 4 এর ফেস ভ্যালু 4, সবগুলো সেম থাকবে। প্লেস ভ্যালুটা হবে চেঞ্জ। এটার প্লেস মানে এটা স্থানীয় মান, স্থান কোথায় স্থান বসে আছে এটা আমরা দেখবো। ঠিক আছে, ফেস ভ্যালু তো হয়ে গেল। এখন যাব নেক্সট টপিকে। নেক্সট আমরা দেখবো টাইপস অফ নাম্বার। ঠিক আছে, নাম্বার 1 ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো ন্যাচারাল নাম্বার আমরা কোন নাম্বারগুলোকে ন্যাচারাল নাম্বার বলি। ঠিক আছে, তো নাম্বারস 1 2 3 4 5 এটসেট্রা হুইচ আর ইউজড ফর কাউন্টিং দ্য অবজেক্ট আর কল্ড ন্যাচারাল নাম্বার। মানে কাউন্টিং নাম্বারগুলোকেই আমরা ন্যাচারাল নাম্বার বলি। যেরকম 1 2 3, যে নাম্বারগুলোকে দিয়ে আমরা অবজেক্ট কাউন্ট করতে পারি সেই নাম্বারগুলোই ন্যাচারাল নাম্বার। জিরো তো হবেই না ন্যাচারাল নাম্বার, ইম্পর্টেন্ট একটা জিনিস। জিরোটা হবেই না ন্যাচারাল নাম্বার, কারণ জিরো দিয়ে আমরা অবজেক্ট কাউন্ট করতে পারবো নাকি, তাই জিরোটা হবে না ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হবে 1 থেকে শুরু হবে ন্যাচারাল নাম্বার। তো আমরা একটা ছোট ছোট কোয়েশ্চেন থাকতে পারে স্মলেস্ট ন্যাচারাল নাম্বার। তো স্মলেস্ট ন্যাচারাল নাম্বার যদি বলে তো হবে 1টা হবে স্মলেস্ট ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, স্মলেস্ট ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারটা হলো কাউন্টিং নাম্বার, মানে যে নাম্বারগুলোকে দিকে আমরা কাউন্ট করতে পারবো এই নাম্বারগুলোই ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হলো স্বাভাবিক সংখ্যা। বেঙ্গলি মিডিয়াম যারা আছে তাদের জন্য স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বারকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, নেক্সট হলো হোল নাম্বার। হোল নাম্বার হলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা অল ন্যাচারাল নাম্বার টুগেদার 0 আর হোল নাম্বার। মানে অল ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যা সঙ্গে 0 কে নিয়ে হয়ে যাবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার উইথ 0 হোল নাম্বার। মানে 1 2 3 4 বাকি সব নাম্বার কি জানি ন্যাচারাল নাম্বার, তো সঙ্গে 0 কে নিয়ে হোল নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, হোল নাম্বার আর অলসো কল্ড এজ নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজারও বলা যায়, হোল নাম্বারকে আরেকটা নাম বলা যায় নন নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, তো নন নেগেটিভ ইন্টিজারটা বুঝতে হলে আমাদের ইন্টিজারটা বুঝতে হবে ফার্স্টে। তো আমরা ইন্টিজারটা করে নেব এখন, তারপর বুঝবো হোল নাম্বারকে কেন নন নেগেটিভ ইন্টিজার বলা হয়। মানে নেগেটিভ ইন্টিজার নয়, অল পজিটিভ ইন্টিজারস আর হোল নাম্বার। ঠিক আছে, তো আমরা ইন্টিজারটা বুঝে নেই। হোল নাম্বার তো বোঝা গেছে, হোল নাম্বার হলো 0 প্লাস ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, হোল নাম্বার। তো স্মলেস্ট হোল নাম্বার কি হবে 0। ঠিক আছে, নাম্বার 3 ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার হলো অখণ্ড সংখ্যা। ঠিক আছে, ইন্টিজারকে বাংলায় কি বলে অখণ্ড সংখ্যা। অল ন্যাচারাল নাম্বারস এন্ড নেগেটিভ অফ ন্যাচারাল নাম্বারস all natural numbers and negative of natural numbers with 0 make the set of integer। মানে all natural number কি 1 2 3 4, হ্যাঁ, নেগেটিভ অফ ন্যাচারাল নাম্বার কি হবে -1 -2 -3 -4। হ্যাঁ, তো all natural number নেগেটিভ অফ ন্যাচারাল নাম্বার উইথ 0 কি হয়ে যাবে ইন্টিজার হয়ে যাবে। ওইগুলোকে ইন্টিজার বলে অখণ্ড সংখ্যা। ফ্র্যাকশন কখনো ইন্টিজার হবে না। ঠিক আছে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশকে কখনো ইন্টিজার বলতে পারবো না। ঠিক আছে, ইন্টিজার বোঝা গেল। ইন্টিজার হলো অল দ্য নাম্বারস, নেগেটিভ পজিটিভ 0 অল দ্য নাম্বারস আর ইন্টিজার। ঠিক আছে, এই হলো एग्जांपल ইন্টিজারের। আর আমরা আগে বললাম যে হোল নাম্বারকে কি বলা যায়, হোল নাম্বারকে বলা যায় নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার বলা যায় না, নন নেগেটিভ ইন্টিজার কি বলা যায়, হোল নাম্বারকে নন নেগেটিভ ইন্টিজার বলা যায়। এখান থেকে হোল নাম্বার নন নেগেটিভ, তো 1 2 3 কি নন নেগেটিভ, তো তাই হোল নাম্বারকে নন নেগেটিভ ইন্টিজার বলা যায়। ঠিক আছে, নন নেগেটিভ ইন্টিজার। নাম্বার 4 প্রাইম নাম্বার। ঠিক আছে, প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বারকে বলে মৌলিক সংখ্যা। ঠিক আছে, এ নাম্বার গ্রেটার দেন 1 হুইচ cannot be divided by any number except 1 and itself is called a prime number। তো প্রাইম নাম্বার কি হয় 1 শুধু 1 দিয়ে কি করা যাবে ডিভাইড করা যাবে, বাকি কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না। ঠিক আছে, তো এই যে প্রাইম নাম্বারের ফ্যাক্টর কি থাকবে, ফ্যাক্টর মানে উৎপাদক, ফ্যাক্টর হবে 1 নাম্বার ইটসেলফ।
ফ্যাক্টর কি হবে 1 নাম্বার ইটসেলফ, কারণ ওই সংখ্যাগুলিকে ডিভাইড করা যাবে না, কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে না। ঠিক আছে, প্রাইম নাম্বারকে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে না, শুধু 1 দিয়ে ডিভাইড করা যাবে। বুঝা যাচ্ছে? ফ্যাক্টর হচ্ছে কি, ফ্যাক্টর 1 এন্ড নাম্বার ইটসেলফ, নাম্বার নিজেই থাকবে ওর ফ্যাক্টর 1 থাকবে, ওই সংখ্যাগুলিকে কি বলে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, এখন দেখবো 1 ইজ নট এ প্রাইম নাম্বার। 1 কে প্রাইম নাম্বার বলতে পারবো না, কারণ সব নাম্বারের ফ্যাক্টর 1, তো 1 ইজ নট প্রাইম নাম্বার। দেয়ারফর দ্য লোয়েস্ট অড প্রাইম নাম্বার, মনে রাখবে অড, লোয়েস্ট অড প্রাইম নাম্বার ইজ 3। ঠিক আছে, and 2 is the only even number which is prime. তো 2 কে কি বলা যায়, ইভেন প্রাইম নাম্বার। 2 কে বলা যাবে ইভেন প্রাইম নাম্বার। ঠিক আছে, আর অড প্রাইম নাম্বার কি, লোয়েস্ট অড প্রাইম নাম্বার হলো 3। ঠিক আছে, প্রাইম নাম্বার ওই নাম্বারগুলা যে ফ্যাক্টরস 1 এন্ড নাম্বার ইটসেলফ। ঠিক আছে, ওইগুলাকে মৌলিক সংখ্যা বলে। 5 কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার হলো যৌগিক সংখ্যা। কম্পোজিট নাম্বারকে বাংলা বলে যৌগিক সংখ্যা। ঠিক আছে, কম্পোজিট নাম্বার আর নন প্রাইম ন্যাচারাল নাম্বার, দে মাস্ট হ্যাভ এট লিস্ট ওয়ান ফ্যাক্টর অ্যাপার্ট ফ্রম 1 and itself। মানে কম্পোজিট নাম্বার ওই নাম্বারগুলা যেগুলা নিজে ফ্যাক্টর 1 আর ইটসেলফ থাকবে, তারপরও এট লিস্ট একটা হলেও ফ্যাক্টর থাকবে, 1 থাকবে, নাম্বার থাকবে, যেমন 2 থাকবে, আর আরেকটা ফ্যাক্টর থাকবে মাস্ট। ওইগুলাকে মিনিমাম একটা থাকবে, আরো অনেক থাকতে পারে, তো মিনিমাম ফ্যাক্টর থাকবে, ওইগুলাকে বলে কম্পোজিট নাম্বার। মানে নন প্রাইম, যেগুলা প্রাইম নাই ওইগুলাই কম্পোজিট নাম্বার, যেগুলা নন প্রাইম মানে প্রাইম নাম্বার নাই ওইগুলাই কম্পোজিট নাম্বার। ঠিক আছে, ফ্যাক্টরস থাকবে 1 itself and at least মিনিমাম একটা নাম্বার, একটা সংখ্যা থাকবেই ফ্যাক্টর। ফ্যাক্টর মানে উৎপাদক 1 থাকবে, নাম্বার নিজে থাকবে, আর আরেকটা ফ্যাক্টর থাকবে। অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, কমপক্ষে একটা থাকবেই আর কি, ওইটাই হবে যৌগিক সংখ্যা মানে কম্পোজিট নাম্বার। ঠিক আছে, কম্পোজিট নাম্বার ক্যান বি বোথ অড এন্ড ইভেন নাম্বার। অড ইভেন নাম্বার করি নাই, তো কম্পোজিট নাম্বার অডও হতে পারে, ইভেনও হতে পারে। যেমন 9ও হতে পারে, 8ও হতে পারে। 9টা অড আমরা জানি, তো 9ও হবে, 8ও হবে, কারণ ওই 9 তো থাকবে, ওর ফ্যাক্টরস কি হবে 9 থাকবে, 1 থাকবে, 9 থাকবে, 3ও থাকবে, মানে অনেকগুলো আছে ফ্যাক্টর, তাই এটা কম্পোজিট নাম্বার। ঠিক আছে, 1 ইজ আইদার এ প্রাইম নাম্বার নর কম্পোজিট নাম্বার। মানে 1টা কি আমরা জানলাম, তো 1টা প্রাইম নাম্বার নাই, তো কি হবে কম্পোজিট নাম্বারও হবে না। 1টা নাইদার প্রাইম নাম্বার নর কম্পোজিট নাম্বার, 1টা প্রাইম নাম্বারও করবে না, কম্পোজিট নাম্বারও করবে না। ঠিক আছে, নাম্বার 6 ইভেন নাম্বার। ইভেন নাম্বার হলো যুগ্ম সংখ্যা। ঠিক আছে, ইভেন নাম্বারকে বেঙ্গলিতে বলে যুগ্ম সংখ্যা। The number which are divisible by 2 are called even number. সিম্পল, ইভেন নাম্বার হলো ওই নাম্বারগুলা যেগুলাকে ডিভিজিবল বাই 2, যেগুলাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে, ওইগুলাকে বলে ইভেন নাম্বার। ইভেন হলে কোনো প্রবলেম হবে না। ইভেন নাম্বার হলো ওই নাম্বারগুলা যেগুলাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে, যেমন 2, 4, 6, 8, 10। ঠিক আছে, ইভেন নাম্বার ওই নাম্বারগুলা যেগুলাকে 2 দিয়ে ডিভিজিবল। বাস, অড নাম্বারে যাব। আরেকটা হয়ে গেল 2 ইজ অনলি ইভেন প্রাইম নাম্বার, এটা তো জানাই আছে, 2 ইজ অনলি ইভেন প্রাইম নাম্বার, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট জিনিস। 2 ইজ অনলি ইভেন প্রাইম নাম্বার। ঠিক আছে, এখন যাব অড নাম্বারে। নাম্বার 7 অড। অড নাম্বার কি বেঙ্গলিতে বলে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা, দ্য নাম্বার হুইচ আর নট ডিভিজিবল বাই 2। ওই নাম্বারগুলা যে নাম্বারগুলোকে ডিভিজিবল বাই 2 মানে 2 দিয়ে ডিভাইড হবে না, 2 দিয়ে ডিভাইড হবে না যে সংখ্যা, ওই সংখ্যাগুলিকেই বলে অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, যেমন 1, 3, 5, 7, 9, 11 যাবে নাকি, 2 দিয়ে ডিভাইড যাবে না, তো এগুলাই হলো অড নাম্বার মানে অযুগ্ম সংখ্যা। 2 দিয়ে ডিভাইড যাবে না মানে অযুগ্ম সংখ্যা, 2 দিয়ে ডিভাইড যাবে মানে যুগ্ম সংখ্যা। ঠিক আছে, নাম্বার 8 রেশনাল নাম্বার মানে পরিমেয় সংখ্যা।
রেশনাল নাম্বার হলো এ রেশনাল নাম্বার ক্যান অলওয়েজ বি রিপ্রেজেন্টেড বাই এ ফ্র্যাকশন অফ দ্য ফর্ম পি বাই কিউ where p and q are integer and q not equal to 0 মানে রেশনাল নাম্বার কে আমরা সব সময় p বাই q ফর্মে লিখব রেশনাল নাম্বার কে p বাই q ফর্মে লিখব আর p q কি হলো ইন্টিজার where p and q are integer p and q এখানে কি হবে ইন্টিজার হয়ে যাবে কিন্তু q টা কখনো 0 হবে না q not equal to 0 means q কখনো 0 হবে না আর রেশনাল নাম্বার কে কিভাবে রিপ্রেজেন্ট করব p বাই q p বাই q মানে এখানে নিউমারেটর থাকতে হবে ডিনোমিনেটর থাকতে হবে ঠিক আছে কিন্তু ডিনোমিনেটর কখনো 0 হবে না ঠিক আছে তো एग्जांपल কি হবে एग्जांपल হবে 2 কিভাবে হলো এখন বলবে 2 কিভাবে হলো 2 হলো p বাই q ফর্মে নেই p বাই q ফর্মে আছে এখানে কিছু নেই মানে এখানে 1 আছে এখানে কিছু নেই মানে এখানে 1 যে কোনো নাম্বার 3 যদি হয় তো 3 এটা p বাই q ফর্মে কিভাবে নিয়ে আসবো এখানে কিছু নেই মিন্স 1 আছে তো এখানে p হয়ে গেল 3 আর q হয়ে গেল 1 ঠিক আছে তো এটাও p বাই q ফর্মে আছে নেক্সট 2 বাই 3 p বাই q ফর্মে আছে 3 বাই 5 p বাই q ফর্মে আছে 4 বাই 7 p বাই q ফর্মে আছে ঠিক আছে এইগুলাই কি বলে রেশনাল নাম্বার মানে পরিমেয় সংখ্যা ঠিক আছে কিন্তু 2 বাই 0 3 বাই 0 এইসব হবে না কিউটা কখনো 0 হতে পারবে না ঠিক আছে তো রেশনাল নাম্বার বোঝা গেল অল ইন্টিজার এন্ড ফ্র্যাকশন আর রেশনাল নাম্বার অল ইন্টিজার সব ইন্টিজার আর ফ্র্যাকশন ভগ্নাংশ যেগুলো থাকবে ওইগুলা সবকে কি বলা যাবে রেশনাল নাম্বার বলা যাবে অল ইন্টিজার ফ্র্যাকশন সবগুলোকে আমরা রেশনাল নাম্বার বলতে পারবো ফ্র্যাকশন মানে ভগ্নাংশ ভগ্নাংশ ঠিক আছে 9 নাম্বার ইরেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার হলো অপরিমেয় সংখ্যা ইরেশনাল নাম্বারকে আমরা বেঙ্গলিতে বলি অপরিমেয় সংখ্যা ঠিক আছে the number that cannot be expressed in the form of p by q are called irrational number যে সংখ্যাগুলিকে আমরা p by q ফর্মে লিখতে পারবো না ওই সংখ্যাগুলি হলো অপরিমেয় সংখ্যা যেটাকে বলে ইরেশনাল নাম্বার তো p by q ফর্মে লিখতে পারবো না কোনগুলো সংখ্যা যেমন √2 √3 √7 ওইগুলা কি p by q ফর্মে লিখতে পারবো নাকি কখনো লিখতে পারবো না ওইগুলা কি বলে ইরেশনাল নাম্বার যে সংখ্যাগুলিকে p by q ফর্মে লিখতে পারবো না ওই সংখ্যাগুলিকেই ইরেশনাল নাম্বার বলে যেমন অপরিমেয় সংখ্যা ঠিক আছে পাই ইজ অ্যান ইরেশনাল নাম্বার পাই একটা ইরেশনাল যেহেতু এই ভ্যালু কি জানি 22/7 জানি তো জানা সত্ত্বেও ওইটা ইরেশনাল নাম্বার কেন ইরেশনাল নাম্বার কারণ 22/7 যেটা এটা একুরেট ভ্যালু না পাই এর একুরেট ভ্যালু না 22/7 এটা হলো নিয়ারেস্ট ভ্যালু একটা ভ্যালু ধরা হয়েছে নিয়ারেস্ট ভ্যালু তো পাইটাকে আমরা কি বলবো ইরেশনাল নাম্বার ঠিক আছে ইরেশনাল নাম্বার ওই নাম্বারগুলো যে নাম্বারগুলোকে p by q ফর্মে লেখা যায় না ঠিক আছে নাম্বার 10 কোপ্রাইম হলো পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে two natural number are said to be coprime if their HCF is 1 two natural number তখন পরস্পর মৌলিক সংখ্যা হবে কোপ্রাইম হবে যখন ওদের HCF 1 হবে ঠিক আছে টু ন্যাচারাল নাম্বার যেমন 2 3 দুটো ন্যাচারাল নাম্বার আছে ওদের HCF যদি 1 হয় তাহলে ওইটাকে কোপ্রাইম বলা হবে ঠিক আছে আমি HCF টা বুঝিয়ে দেব HCF বুঝালে এটা বুঝে যাবে যদি ওদের মধ্যে কমন ফ্যাক্টর যদি 1 থাকে যেমন 2 ফ্যাক্টর কি হবে 2 into 1 3 ফ্যাক্টর কি হবে 3 into 1 তো এটা কমন ফ্যাক্টর কি আছে 1 আছে না HCF 1 তাহলে এই দুটো হয়ে যাবে পরস্পর মৌলিক সংখ্যা কোপ্রাইম হয়ে যাবে কোপ্রাইম নাম্বার ঠিক আছে ঠিক আছে 3 4 এ কি হবে 3 into 1 4 into 1 কমন কি HCF কি হলো 1 হলো
তো 3 4 হয়ে যাবে পরস্পর মৌলিক। একইভাবে 15 16 কি হবে? 15 into 1 হবে, 16 into 1 হবে, কমন কি আছে? 1 আছে, HCF 1, তাই 15 16 পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যাবে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF। নেক্সট আমরা স্টার্ট করলাম হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF মানে গসাউ। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ উৎপাদক। ঠিক আছে, the highest common factor HCF of two or more number is the greatest number which divides each of them exactly। মানে এমন একটা সংখ্যা যে সংখ্যার মানে কয়েকটা নাম্বারের হাইয়েস্ট কমন ফ্যাক্টর হয়। যেমন এক্সাম্পল দিয়ে দিই, HCF হলো HCF of 18 24 and 36। 18 24 36 এর কমন ফ্যাক্টর কি? 6। কিভাবে 18 কে করে নেই 6 into 3, 24 কে করে নেই কি করব 6 into 4, 36 কে করে নেব 6 into 6। তো এইগুলোর মধ্যে কমন কি আছে? 6। 36 কে করে নেব 6 into 6। ঠিক আছে, তো এই তিনটা সংখ্যার মধ্যে কমন আছে 6, মানে এই তিনটা সংখ্যার হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হবে? 6 হবে। ঠিক আছে, তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর এই ফ্যাক্টরটা, এই উৎপাদকটা যেটা হলো two or more number is the greatest number which divides each of them। এই যে each of them মানে এই তিনটা সংখ্যাকে 6 দিয়ে ডিভাইড করতে পারবো। ঠিক আছে, তো 6 হয়ে যাবে আমাদের HCF। ঠিক আছে, যেমন আমি আবার লিখিয়ে দিই, এরকমও করতে পারবো 18 24 36। ঠিক আছে, 18 কে করে নেব কি 2 into 3 into 3। 24 কে লিখে নেব 2 into 3 into 2 into 2, এরকম করে নেব 2 into 2 into 3। 36 কে করে নেব 2 into 2 into 3 into 3। ঠিক আছে, তো এগুলোতে কমন কি আছে? 2 হয়ে যাবে কমন, আর কি যাচ্ছে? 3টা হয়ে যাবে কমন। তো এটা HCF হবে HCF equal to 2 into 3। 2টা কমন আছে, সব নাম্বারে 2টা কমন আছে কমন ফ্যাক্টর, 3টাও কমন ফ্যাক্টর। তো আমরা কি জানি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হলো? 2টাও আছে 3টাও আছে, তো এই দুটো মাল্টিপ্লাই করে যেটা আসবে মানে 6টা হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তো তাই এটা হয়ে যাবে HCF। ঠিক আছে, HCF টা হবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। নেক্সট আমরা লিখবো লোয়েস্ট কমন মাল্টিপলস LCM। LCM যেটাকে আমরা বলে থাকি বেঙ্গলি হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। লসাগুটা হলো the lowest common multiple LCM of two or more given number is the least number which is exactly divisible by each of the given number। মানে lowest common multipleটা হলো যে টু or more given number যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওইগুলা লিস্ট নাম্বার হবে যেটাকে ডিভিজিবল করা যাবে। ঠিক আছে, তো বেঙ্গলিতে বলবো আমরা 2 বা অধিক সংখ্যার প্রতিটি গুণিতক হওয়ার ক্ষুদ্রতম সংখ্যাই হলো এর লসাগু। লসাগু 2 বা অধিক সংখ্যা যেগুলো থাকবো এর গুণিতক হওয়ার ক্ষুদ্রতম সংখ্যাটাই হলো আমাদের লসাগু। ঠিক আছে, একটা আমি করিয়ে দেখিয়ে দিই কিভাবে করবো আমরা লসাগুটা। যেমন গিভেন নাম্বার নিয়ে নিলাম 18 নিয়ে নেই, 24 নিয়ে নেই, 36 নিয়ে নেই। ঠিক আছে, তো আমরা কি করব? এলসিএম নেব। তো কি দেখবো? 2 দিয়ে ডিভিজিবল যাবে, 2 দিয়ে করব, 2 দিয়ে 9 12 18। ঠিক আছে, 2 দিয়ে করলাম। তারপর 2 দিয়ে দুটো নাম্বার যাবে, তো আমরা 2 দিয়ে করব। 9 যেরকম আছে সেরকম থেকে যাবে, 9 দিয়ে হবে না ডিভিজিবল। 12 6 6 2 যা 12 18 9 2 যা 18। ঠিক আছে, এখন এই তিনটা কি যাবে? 3 দিয়ে যাবে, 3 3 যা 9 3 2 যা 6 3 3 যা 9। এখন আবার 3 দিয়ে যাচ্ছে, 3 1 যা 3 2 যেরকম থেকে যাবে 3 1 যা 2। ঠিক আছে, এখন এলসিএম হবে এই গিভেন নাম্বারের এলসিএম কি হবে?
এলসিএম হবে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, ঠিক আছে। 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, ঠিক আছে। তো কি হলো 2 টু 4, 4 টু 12, এইসব ইন্টু করে 12, 36 ইন্টু 2, 36 ইন্টু 2, 72, ঠিক আছে। তো এই 18, 24, 36 এর এলসিএম কি হবে, লসাগু হয়ে যাবে 72, ঠিক আছে। তো বুঝা গেল এই যে লয়েস্ট কমন মাল্টিপল এলসিএম 2 এর গিভেন নাম্বারে কি এমন একটা লিস্ট নাম্বার যেটাকে এই গিভেন নাম্বার দিয়ে আমরা কি করব, ডিভিজিবল করতে পারবো, ঠিক আছে। তো 72 কে আমরা 18 দিয়ে করতে পারছি, 24 দিয়ে করতে পারছি, 36 দিয়ে করতে পারছি। তো 72 টা হয়ে যাবে লসাগু, মানে এলসিএম, ঠিক আছে। বুঝা গেল এলসিএম লসাগুটা। আমরা এখন কিছু ইম্পর্টেন্ট নোটস জেনে নেব এইচসিএফ এলসিএম এর উপর, ঠিক আছে। এইচসিএফ এন্ড এলসিএম এর উপর কিছু ইম্পর্টেন্ট নোটস জেনে নেব, এটাতে কোয়েশ্চেন থাকতে পারে। নোটস হলো নাম্বার 1, the LCM of given number is not greater than any of the given number। মানে যদি আমাদের নাম্বার দুটো বা তিনটা দিয়ে দেয় এইচসিএফ বের করার জন্য, ফাইন্ড আউট করার জন্য, তো আমরা কি দেব, যে নাম্বারগুলো থাকবে সব সময় এইচসিএফ যেটা বের হবে এটা সব সময় ছোট থাকবে, গ্রেটার দেন বড় কখনো হবে না। যেমন 20, 30, তো এটা গিভেন নাম্বার আছে, ওইটা এইচসিএফ বের করব। তো এটা এইচসিএফ কি হবে, 10 হবে না, এটা এসে হবে 2 ইন্টু 2 ইন্টু 5, এটা এসে হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5, ঠিক আছে। কমন কি আছে, 2 আছে কমন, আর কি কমন আছে, 5 আছে কমন, ঠিক আছে। তো 5 ইন্টু 2 এসিএফ হয়ে গেল, 5 ইন্টু 2 মানে 10। তো 20, 30 এসিএফ কি হলো, 10 হলো। তো আমাদের যে গিভেন নাম্বার থাকবে ওইটা থেকে এসিএফ যে বের হবে ওইটা অলওয়েজ ছোট থাকবে, ঠিক আছে, কখনো গ্রেটার দেন হবে না। এই যে গিভেন নাম্বার সব সময় এসিএফটা ছোট থাকবে, দেখবে, ঠিক আছে। যেমন 10টা 20 থেকেও ছোট, 10টা 30 থেকেও ছোট, ঠিক আছে। এটা সব সময় মনে রাখবে। নেক্সট হলো the HCF of two co-prime number is always 1। ওটা তো আমি বলেছি প্রাইম নাম্বার যখন co-prime নাম্বার যখন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম HCF of two prime number always 1 হবে। কিভাবে হবে, ফ্যাক্টর অফ 11 কি হবে, 1 into 11, 1 and 11 আসবে। ফ্যাক্টরস অফ 15 কি আসবে, 3, 5 and 1, ঠিক আছে। কমন কি আসছে, HCF কি আসছে 1, ঠিক আছে। 1টা HCF হয়ে গেল। তো কমন ফ্যাক্টরটা কি আসছে, 1 আসছে। আরেকটা 2 co-prime নিয়ে নেই, 2 and 3 co-prime হয়ে গেল না, 2 co-prime, ওইটা HCF কি হবে, 1ই হবে অলওয়েজ। তো আমরা মনে রাখবো 2 co-prime এর ফ্যাক্টর অলওয়েজ, সরি এলসিএম অলওয়েজ 1ই হয়, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো the LCM of given number is not less than any of the given number। মানে দেওয়া নাম্বারগুলো থেকে সব সময় এলসিএম যেটা বের হবে ওইটা সব সময় মানে বড় থাকবে, কখনো ছোট হবে না, সব সময় গিভেন নাম্বার থেকে বড় হবে। যেমন এখানে एग्जांपल দেওয়া আছে LCM of 8, 24 and 36। 8, 24 and 36 এর এলসিএম বের করব, লসাগু বের করব, ঠিক আছে। তো লসাগু বের করলাম, এখানে করা আছে, করিয়ে দেখিয়ে দিয়েছি। তো এখানে কি বের হলো, এলসিএম অফ এই যে 8, 24, 36 কি বের হলো, 72। তো 72টা কি হলো, এই গিভেন নাম্বার যেগুলো আছে এগুলা থেকে গ্রেটার দেন না, বড়। তো তাই আমরা সব সময় মনে রাখবো যে এলসিএম অফ গিভেন নাম্বার ইজ নট লেস দেন এনি অফ দ্য গিভেন নাম্বার, কখনো ছোট হবে না, ইজ নট লেস দেন, ঠিক আছে। ছোট ছোট জিনিসগুলো মনে রাখলে কোনো প্রবলেমই হবে না। ইজ নট লেস দেন এনি অফ দ্য গিভেন নাম্বার, সব সময় এলসিএমটা বড় হবে, গিভেন নাম্বার থেকে সব সময় এলসিএমটা বড় হবে, ঠিক আছে। 72 is greater than all of the 3 নাম্বার, মানে 72টা বড় এই তিনটা নাম্বার থেকে সব সময় হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস। ফ্যাক্টরস কাকে বলে, মাল্টিপলস কাকে বলে, ঠিক আছে। ফ্যাক্টরসটা কি, মাল্টিপলসটা কি, ফ্যাক্টরস, ঠিক আছে। ফ্যাক্টরস বেঙ্গলিতে বলবো উৎপাদক, ঠিক আছে, সংখ্যার উৎপাদক। Each of the number multiplied together to form a product is called the factors of the product, ঠিক আছে। Each of the number multiplied together মানে কি, যেমন একটা সংখ্যায় আমি एग्जांपल দিয়ে দেই 28। তো 28 কে আমরা কিভাবে অনেকভাবে লিখতে পারি।
28 ইন্টু 1 লিখতে পারি, 2 ইন্টু 14 লিখতে পারি, 4 ইন্টু 7 লিখতে পারি। ঠিক আছে, এইগুলা কি হয়ে গেল? এগুলা হয়ে গেল ফ্যাক্টরস। ঠিক আছে, তো যেমন দ্য ফ্যাক্টরস অফ দ্য 20, দ্য ফ্যাক্টরস অফ দ্য 20 কি হবে? 28 এর উৎপাদক কি কি আসবে? 1 আসবে, 2 আসবে, 4 আসবে, 7 আসবে, 14, 28। এই সবগুলা কি হলো? 28 এর উৎপাদক হয়ে গেল, 28 এর ফ্যাক্টরস হয়ে গেল। এখানে আমি লিখে দিয়েছি ফ্যাক্টরস। ঠিক আছে, ফ্যাক্টরস হলো উৎপাদক, যে কোনো একটা সংখ্যাকে আমরা অনেকভাবে মাল্টিপ্লাই করে লিখতে পারি। এগুলো এই ফর্মটি বলা হয় উৎপাদক, মানে ফ্যাক্টরস বলা হয়। ঠিক আছে, এখন দেখবো মাল্টিপলস, বেঙ্গলিতে বলে গুণিতক। ঠিক আছে, the multiples of a given number are all those numbers which can be divided completely by the given number. মাল্টিপলস হলো এমন নাম্বার, এমন সংখ্যা যে সংখ্যাকে, যে গিভেন নাম্বার যেটা থাকবে ওই নাম্বারের all those নাম্বার যেটাকে ডিভাইড করা যাবে। যেমন ধরো মাল্টিপলস অফ 5 কি হবে? 5, 10, 15, 20, 25, 30, 35 এরকম সব, মানে মাল্টিপলস যে গিভেন নাম্বার থাকবে ওইটাকে ওর মাল্টিপলস সবটিকে ডিভাইড করা যাবে, মানে ভাগ করা যাবে। যেমন যে কোনো সংখ্যা টেবিল, 2 এর টেবিল বলে নাও 4, 2 এর মাল্টিপল কি হবে? 4, 6, 8, 10, 12, 14, মানে ওইগুলা হলো 2 এর মাল্টিপলস। মানে এই গিভেন নাম্বার দিয়ে এই যে মাল্টিপলস গুলাকে ডিভাইড করা যাবে, ওই সংখ্যাগুলোই হলো মাল্টিপলস। গিভেন নাম্বারের মাল্টিপলস হলো ওই সংখ্যাগুলো যেগুলোকে ডিভাইড করা যাবে, ডিভাইডেড বাই কমপ্লিটলি বাই দ্য গিভেন নাম্বার, গিভেন নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে, ওইটাকেই বলে মাল্টিপলস। এখন আমরা দেখবো 4 ফান্ডামেন্টাল অপারেশন অন নাম্বার। 4 ফান্ডামেন্টাল অপারেশন আছে, মানে 4টি মৌলিক প্রক্রিয়া আছে। বাংলায় যাকে বলে 4টি মৌলিক প্রক্রিয়া আছে, যেটা হলো এডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে পূরণ, ডিভিশন মানে ভাগ। ঠিক আছে, এডিশন মানে কি? দুটো সংখ্যার যোগফল, যোগ যেটা করি। সাবট্রাকশন মানে বিয়োগ, মানে ডিফারেন্স, যেটা দুটো সংখ্যার মধ্যে যে ডিফারেন্স আছে ওইটা বিয়োগ। মাল্টিপ্লিকেশন মানে পূরণ, এন্ড ডিভিশন মানে ভাগ। আমরা সবাই জানি। এটা থেকে একটা নিয়ম আছে, এই সিম্পলিফাই দিয়ে দিতে পারে, যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেবে, ওইটাকে সিম্পলিফাই করার জন্য বলে দিতে পারে। ওই সিম্পলিফাই মধ্যে 4টা ফান্ডামেন্টাল অপারেশন থাকে, যেগুলা হলো এডিশন, সাবট্রাকশন সবকিছু থাকে। এটা সলভ করা একটা নিয়ম আছে, যেটা হলো গাণিতিক প্রক্রিয়া ক্রম অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে ভি বদমাস নিয়ম। একটা নিয়ম আছে যেটাকে আমরা ভি বদমাস বলে থাকি। ঠিক আছে, তো এখন দেখবো ভি বদমাস জিনিসটা কি, ওর ফুল ফর্ম কি, এটা সিম্পলিফাই কিভাবে করব। এখন আমরা দেখবো ভি বদমাস জিনিসটা কি। ঠিক আছে, ফুল ফর্ম দেখে নিই। বি ফর পেন্ডুলাম অর বার, বি কে বার বলা যেতে পারে, বি কে ব্র্যাকেট অফ ডিভিশন, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এচ ফর এডিশন, এস ফর সাবট্রাকশন। মানে আমরা কি করব, একটার পর একটা। ফার্স্ট আমরা এই সিম্পলিফাই যদি দেওয়া থাকে, ফার্স্ট আমরা বারের কাজটা করব। ঠিক আছে, তারপর ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ঠিক আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, হ্যাঁ। তো তারপর ব্র্যাকেট উঠিয়ে নেব, তো তারপর যাব ডিভিশনে, ডিভিশন থাকলে ডিভিশনে যাব, তারপর মাল্টিপ্লিকেশনে যাব, তারপর এডিশনে যাব, তারপর সাবট্রাকশনে যাব। ঠিক আছে, যেমন এখানে একটা সিম্পলিফাই দিয়ে দিয়েছি আমি। এখানে ফার্স্ট করব বারের কাজ। ঠিক আছে, এখানে বার দেওয়া আছে, এখানে বার কাজ। তো আমরা নর্মালি কি জানি, আমরা ব্র্যাকেটের কাজ করি, কিন্তু বার যখন থাকবে তখন ফার্স্ট আমরা বারের কাজ করব, তারপর যাব ব্র্যাকেটে, তারপর যাব ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। ঠিক আছে, এই সিম্পলিফিকেশনটা করে নেই আমরা। এখন সিম্পলিফাই করব এই ইকুয়েশনটা বদমাস রুল অ্যাপ্লাই করে। ঠিক আছে, বি বদমাস রুলটা অ্যাপ্লাই করে আমরা এটা সিম্পলিফাই করব। যেরকম আছে এরকম লিখে নেই। এখন আমরা বারের কাজটা করব। ফার্স্ট আমরা বার আছে, তো বারের কাজটা করব। বি বদমাসটা লিখে নেই। ফার্স্ট আমরা ভিটা করব, বারটা করব। ঠিক আছে, তো বারটা করলে কি আসে, -10, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন যেরকম আছে এরকম কোশ্চেনটা লিখে নেব। 6 মাইনাস, এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। ব্র্যাকেট আছে, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। তো কি হবে, ব্র্যাকেট -3
মাইনাস আছে যেহেতু ব্র্যাকেটটা দিতে হবে আমাদের, ঠিক আছে। নেক্সট আমরা এটা কোয়েশ্চেন যেরকম আছে লিখে দিলাম 6 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। নেক্সট আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাবো, তো সেকেন্ড ব্র্যাকেট কি আছে 6 প্লাস 3 9, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট উঠাবো। তো ওই মিক্সড ফ্র্যাকশন, এটাকে বলে মিক্সড ফ্র্যাকশনকে কি বলবো, ওইটাকে থার্ড ব্র্যাকেটে মিক্সড ফ্র্যাকশনকে ফ্র্যাকশনে কনভার্ট করে নিই। 17/2, 8 2 যা 16 প্লাস 1, এইভাবে মিক্সড ফ্র্যাকশনকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, প্লাস 9, ঠিক আছে। 10 যেরকম আছে লিখে নিলাম। এটা কি 2 আর এখানে কিছু নেই মানে 1 আছে, তো আমরা এলসিএম নিলে 2 আর 1 এর এলসিএম কি হবে 2 হবে, ঠিক আছে। 2 1 যাবে 7 প্লাস এখানে 2 টাইমস যাবে 9 ইন্টু 2 মানে 18, ঠিক আছে। ব্র্যাকেটটা দিয়ে দিই, তারপর কি করব প্লাস করে দেব, প্লাস করলে কি হবে 15 1 3 35/2, ঠিক আছে। এখন কি করব, এই যে আরেকটা মিক্সড ফ্র্যাকশন আছে না, মিক্সড ফ্র্যাকশনকে ফ্র্যাকশনে নিয়ে নেব, 21/2 মাইনাস 35/2, ঠিক আছে। এখন কি হবে 2 টু এলসিএম 2 হবে, আর 21 মাইনাস 35, তো এখান থেকে মাইনাস হয়ে যাবে, এটা ছোট এটা বড়, মাইনাস মানে মাইনাস সাইনটা বড়টা মাইনাস সাইন আছে, তো এখানে মাইনাস সাইন এসে যাবে, হয়ে যাবে 14/2, আনসার হয়ে যাবে -7, ঠিক আছে। তো আমাদের এরকম যদি ইকুয়েশন থাকে, তো আমরা এই বদমাশ রুলটা অ্যাপ্লাই করে বদমাশটা ফলো করে আমাদের এই সিম্পলিফাইটা করতে হবে। সব সময় আমরা এই বদমাশটা ফলো করতে হবে, না হলে ইকুয়েশন আনসার অনেকটা আনসার এসে যাবে, আমাদের একুরেট ভ্যালুটা পেতে পারবো না। তাই এই বদমাশটা আমরা ফলো করব, ঠিক আছে। এরকম ইকুয়েশন যদি থাকে তাহলে ফার্স্ট বার, তারপর ব্র্যাকেট, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, ঠিক আছে। এখন আমরা দেখব স্কিপ কাউন্টিং, গ্রুপ কাউন্টিং, কম্পারিজন, এই তিনটা এখন করব। স্কিপ কাউন্টিং কে বেঙ্গলি বলে জাপ গণনা, গ্রুপ কাউন্টিং কে বলে দল গণনা, কম্পারিজন মতলব তুলনা, এটা জানাই আছে সবে। স্কিপ কাউন্টিং মানে কি, স্কিপ কাউন্টিং সিলেবাসে আছে তাই করাচ্ছি। স্কিপ কাউন্টিং মিন্স কিপিং নাম্বার, মানে জাপ দিয়ে দিয়ে আমরা কাউন্ট করব। হোয়াইল কাউন্টিং, যখন কাউন্ট করবো তখন আমরা জাপ দিয়ে দিয়ে করবো, মানে স্কিপ করে করে করবো আর কি। তো স্কিপিং বাই 2 মানে 2 ঘর ছেড়ে করবো, স্কিপিং বাই 3 3টা ঘর ছেড়ে করবো, আর স্কিপিং বাই 10 এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরে নেও স্কিপিং বাই 2 যদি হয়, যেমন এখানে আছে 24, স্কিপিং বাই 2 যদি হয়, তো আমরা হবে এখানে যে 24 থাকে 24 26 হয়ে যাবে, তারপর 28 হবে, তারপর 30 হবে, মানে 24 থেকে 26 হয়ে যাবে, 26 থেকে 28 হয়ে যাবে, এরকম হবে আর কি। তো স্কিপিং বাই 2 দেখলাম। স্কিপিং বাই 3 যদি হয় তো কি হবে, 24 যদি হয় তাহলে 27 হয়ে যাবে, তারপর 31 হয়ে যাবে, এরকম আর কি, সরি 30 হয়ে যাবে। তো 3 প্লাস প্লাস হয়ে যাবে, 30 এর সাথে 3 প্লাস হবে, 24 এর সাথে 3 প্লাস হবে, 27 এর সাথে 3 প্লাস হয়ে যাবে আর কি, স্কিপিং বাই 3। একইভাবে স্কিপিং বাই 5 7 যা হবে আর কি, ওইটা প্লাস হবে নাম্বারের সাথে, আর কিছু না। এখন করবো গ্রুপ কাউন্টিং। গ্রুপ কাউন্টিং হলো দল গণনা, মানে গ্রুপ কাউন্টিং মিন্স গ্রুপিং নাম্বারস, হোয়াইল কাউন্টিং দ্যাট ইজ মেকিং গ্রুপস অফ টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস এটসেট্রা। তো একটা কোয়েশ্চেন আছে, মানে গ্রুপ কাউন্টিং মানে গ্রুপ দল গণনা আর কি। তো আমরা একটা কোয়েশ্চেন, হাউ মেনি টেন্স আর দেয়ার ইন 550? 550 এই কোয়েশ্চেনটা করছি, 550 এর মধ্যে কতগুলা 10 আছে, ঠিক আছে। তো কতগুলো 10 আছে, আমরা কি করব 10 ফাইন্ড আউট করার জন্য 550 কে আমরা 10 দিয়ে ডিভাইড করে নেব। তারপর এখানে আমরা 10 দিয়ে যদি ডিভাইড করি তো আমরা পেয়ে যাব এখানে কতটি 550 এর মধ্যে কতগুলো 10 আছে, ঠিক আছে।
তো ডিভাইড করলে 55 হয়ে যাবে। তো আমরা কি পেলাম, টেন্স 550 মধ্যে টেন্স আছে 55টা। এখন আমরা দেখবো অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার দেখবো, ঠিক আছে, যেটাকে বলে ঊর্ধ্বক্রমে অধক্রমে, ঠিক আছে। এই সংখ্যাগুলো আছে, এগুলাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে লিখবো আর ডিসেন্ডিং অর্ডারে লিখবো। ফার্স্ট লিখবো অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে লিখবো, যেমন অ্যাসেন্ডিং অর্ডার কি, অ্যাসেন্ডিং অর্ডার হলো ছোট থেকে বড়। 240, 245, 250, 255। অ্যাসেন্ডিং হলো ছোট থেকে বড় লিখবো, ঠিক আছে। ডিসেন্ডিং হলো বড় থেকে ছোট। ডিসেন্ডিং অর্ডার হলো বড় থেকে ছোট। বড় কোনটা, 255, 250, 245, 240, ঠিক আছে। অ্যাসেন্ডিং হলো ছোট থেকে বড় সংখ্যা অবধি যাব, ডিসেন্ডিং হলো বড় থেকে ছোটের দিকে নেমে আসবে, ঠিক আছে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বোঝা গেল। আরেকটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি দেওয়া থাকে 34, 39, 32, 22, 20, এরকম যদি কিছু দেওয়া থাকে, অ্যাসেন্ডিং অর্ডার কি হবে, অ্যাসেন্ডিং অর্ডার হবে 20 সব থেকে ছোট, তারপর 22, তারপর 32, তারপর 34, তারপর 39, ঠিক আছে। ডিসেন্ডিং অর্ডার হবে সবচেয়ে বড় থেকে ছোট, ঠিক আছে। বড় থেকে ছোট বড় হয়ে গেল 39, তারপর হয়ে যাবে 34, 32, 22, 20। বুঝা গেল অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার পুরো বুঝা যাচ্ছে। আমরা এটা দেখবো এভারেজ, ঠিক আছে। এভারেজ মানে গড়, বেঙ্গলিতে বলা যায় গড়। Average is the result obtained by adding several quantities together and dividing the sum of the number of quantities. Average can be calculated only for similar quantities and not for the dissimilar quantities. মানে average হলো এমন একটা মেথড যেটা হলো কি হয়, adding several quantities together divided by sum of the number of quantities, মানে কি sum of all items, যে আইটেমস গুলো থাকবো সবগুলোকে সাম করে ডিভাইড কি করব, নাম্বার অফ আইটেমস, ঠিক আছে। যেমন আমরা সিমিলার কোয়ান্টিটিসে করতে পারবো। এই যে মেথডটা এটা অ্যাপ্লিকেবল অনলি ফর সিমিলার কোয়ান্টিটিস। ডিসিমিলার কোয়ান্টিটিসে আমরা এই এভারেজ করতে পারবো না। বেঙ্গলিতে এরকমও বলা যাবে সব পদের যোগফল ডিভাইডেড বাই পদের সংখ্যা। যেমন আমরা এখানে एग्जांपल দিয়েও বলতে পারি। আমি এখানে एग्जांपल দিয়ে দেই। एग्जांपल যদি দেওয়া যায়, যেমন 25, 30, এটা হলো মার্কস, এটা হলো মার্কস। 25, 30, 35, 40, চারজন নাম্বার অফ স্টুডেন্ট, এখানে লিখে নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে। তো নাম্বার অফ স্টুডেন্ট কতজন আছে, 1, 2, 3, 4, 4 জন নাম্বার স্টুডেন্ট আছে। এখানে নাম্বার অফ স্টুডেন্ট 4 জন আছে, 4 লিখে নেই, 4 নাম্বার অফ স্টুডেন্ট। তো আমরা এভারেজ কিভাবে বের করব, মার্কস গুলাকে প্লাস করব, সবগুলা সিমিলার, কিন্তু সবগুলা সিমিলার কোয়ান্টিটিস, সবগুলা মার্কস, অন্য কিছু নেই, শুধু মার্কস আছে। তাই এটা 25 প্লাস 30 প্লাস 35 প্লাস 40 করে নিলাম। তো নাম্বার অফ স্টুডেন্ট কত আছে, 4 আছে, তো 4 দিয়ে ডিভাইড করে নাও, এটা হয়ে যাবে এভারেজ, ঠিক আছে। তো প্লাস করে প্লাস যা ভ্যালু আসবে ওইটাকে 4 দিয়ে ডিভাইড করে আমাদের এভারেজটা বের হয়ে যাবে। বুঝা গেল এভারেজটা কিভাবে বের করতে হয়। এভারেজ মানে বেঙ্গলিতে আমরা বলবো গড়, ঠিক আছে। তো ফর্মুলা সবগুলা এখানে ফর্মুলা দিয়ে দেবো আমি তোমাদের সবাইকে, গড়ের ফর্মুলা, ঠিক আছে। আমি যে এখানে ডিসকাশন করলাম, তো এখানের মধ্যে একটা জিনিস আমি করাইনি, যেটা হলো ডিভিজিবিলিটি টেস্ট। ডিভিজিবিলিটি টেস্টটার আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। পিডিএফ এর মধ্যে বহুত ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ বেঙ্গলি দুটোটাই তোমরা পেয়ে যাবে। তো এখানে ডিভিজিবিলিটি টেস্টটা বোঝানোর কিছুই নেই, ডিসকাস করার কিছু নেই, তাই আমি ডিসকাস করিনি, পিডিএফ এ দিয়ে দিয়েছি, পিডিএফ এ দিয়ে দেবো তোমাদেরকে। আর লাস্ট যদি কোনো প্রবলেম থাকে রিগার্ডিং দিস টপিক, তো আমাকে প্লিজ বলবে, গ্রুপে বলে দিও, এন্ড ফিডব্যাক দেবে প্লিজ। থ্যাংক ইউ।